যেখানে যেভাবে আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ভিডিও দেখার জন্য। আপনারা জানেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা গ্রামের কিছু বাড়ি, ঐতিহ্যবাহী কিছু বাড়ি আপনাদের কাছে উপস্থাপন করি। বিশেষ করে গ্রামের দৃশ্যগুলো আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে। গ্রামের বাড়ির যে সৌন্দর্য, অনেক গ্রামে আমরা দেখেছি এই সৌন্দর্যগুলো আসলে বিলীন হয়ে যাচ্ছে। সেই সুবাদে আমরা যখনই কোনো গ্রামে যাই এবং ভালো বাড়ি বা বড় বাড়ি বা পুরনো বাড়ি দেখি, সেখান থেকে আমরা একটি ভিডিও আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করি। তা আজকে আমরা আছি বুরুঙ্গা হাজিপুর গ্রামে এবং এই গ্রামের একটি বাড়ি মরহুম প্রবাসী কাসামিয়া সাহেবের বাড়িতে এই মুহূর্তে আমরা আছি। তো আমরা কথা বলবো এই বাড়ির যারা বর্তমানে দায়িত্বশীল আছেন, মরহুম হাজি কাসামিয়ার ছেলেরাও আছেন, নাতিরাও আছেন, আমরা তাদের সাথেও কথা বলবো। তবে এই বাড়িতে আমরা অনেক কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেগুলো আমরা ঐতিহ্যবাহী হিসেবেই আমরা ধরে নিতে পারি। আসলে এত বড় বাড়ি এখন বিশেষ করে গ্রাম অঞ্চলেও পাওয়া যায় না, খুবই কম পাওয়া যায়। তো সেই সুবাদে আমরা কিন্তু এই গ্রামের যে পরিবেশ, সেটা আমার প্রবাসী ভাই বন্ধু যারা আছেন তারা অনেক সময় পছন্দ করেন। তা আমরা বলে থাকি যে আপনাদের বাড়ি ঘর যদি দেখাতে চান, দেখতে চান, জানাতে চান, বোঝাতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আমরা দেখানোর চেষ্টা করব। তো এই মুহূর্তে আমরা বাড়ির কিছু দৃশ্য দেখে নেই, পরবর্তীতে আমরা চেষ্টা করব তাদের সাথে কথা বলে কিছু বিষয় আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। এটা দেখলে আপনারা হয়তো মনে করতে পারেন যে এটা বোধহয় অনেক পুরনো বাড়ি। না, এটা আসলে নতুন বাড়ি, নতুন নির্মাণ করা হয়েছে। তবে এটা যেভাবে নির্মাণ করা হয়েছে আমার কাছে অনেক ভালো লেগেছে। আমরা এখন যখনই নির্মাণ করি সেখানে আমরা শুরু করে দিই পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে বাড়িঘর। আর পাঁচতলা ফাউন্ডেশনে চলে গেলেই কিন্তু আমাদের 12টা বেজে যায়, আমাদের সৌন্দর্য নষ্ট হয়ে যায় এবং প্রাকৃতিক সৌন্দর্য আমরা আর খুঁজে পাই না, সব বিলীন হয়ে যায়। বিল্ডিংয়ের কারণে, বিল্ডিং দেখানোর কারণে কিন্তু আমাদের আশপাশের গাছপালা যেগুলো আছে, আমাদের পরিবেশ আমরা নষ্ট করে ফেলি। কিন্তু এই বাড়ি থাকলে কিন্তু বাড়ির আশপাশে কিন্তু অনেক চমৎকার জায়গা রয়েছে, এখানে গাছ লাগাতে পারবেন, ফল ফুটের সবজির গাছ লাগাতে পারবেন। ইতিমধ্যে তারা সবজি লাগিয়েওছেন। তো আমরা এই বাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই বাড়ি যিনি তৈরি করেছেন এই মুহূর্তে। তবে এটা তাদের বাড়ির পরিত্যক্ত জায়গা ছিল, সেই জায়গায় নতুন করে এই ঘর নির্মাণ করেছেন। এই বাড়ির এই ঘরের চতুর্দিকে কিন্তু বারান্দা রয়েছে, আমরা দেখাবো। তার আগে মূল বাড়ি যেটা আছে, পুরনো বাড়ি, মূল বাড়িটিও আমরা দেখাচ্ছি। তবে যার বাড়িতে আছি, যার নাম বলেছিলাম এজাজুর রহমান কাসামিয়া, উনি কিন্তু একজন প্রবাসী, প্রায় 100 বছরের উপরে বয়স ছিল। কত বছর ছিল ওনার? নিয়ারলি তখন বয়স ছিল 113, বাট তাই কয় তারিখে তার 90 বছর। আচ্ছা, যাই হোক, 113 অথবা তাই বলতেন যে 99 বয়স, 90 বছর বয়স। তো 113 বছরে তিনি মারা গেছেন। এই 113 বছরে তিনি এই বৃহত্তর এলাকার বা সিলেটের অনেক মানুষকে কিন্তু প্রবাসে নিতে সক্ষম ছিলেন এবং প্রবাসে নিয়েছেন। ব্রিটিশ লন্ডনে ছিলেন, লন্ডনের জায়গায় বসবাস করেছেন। যারা আজকে এই মুহূর্তে লাইভ দেখছেন তারা হয়তো আমার এই ভিডিওটি বা ওনার নাম শুনে অনেকেই বুঝতে পারছেন যে আসলে এই মুহূর্তে আমরা কার বাড়িতে আছি। তবে এই হাজিপুর গ্রাম, এই গ্রামটি অনেক চমৎকার একটি গ্রাম, অনেক সুন্দর একটি গ্রাম। এবং এই গ্রামের যে রাস্তাঘাট সেটাও আমরা দেখানোর চেষ্টা করব, একদম শর্ট করে আমরা চেষ্টা করব দেখানোর জন্য। আপনারা সাথে থাকুন। আমরা এখন কথা বলবো এখানে আমাদের মরহুম প্রবাসী কাসামিয়া সাহেবের যোগ্য ছোট ছেলে উত্তরসূরি। আমরা ওনার সাথে কথা বলবো। একটু এদিকে আসেন ভাই, সুযোগ আমরা এদিকে একটু কথা বলি। তো যাই হোক, আমরা প্রথমত এটা লাইটটা ক্লিয়ার আছে? হ্যাঁ, আমরা আপনাকে ঈদ মোবারক জানাতে আসলাম এখানে, ঠিক আছে? ঈদ মোবারক। আচ্ছা, আপনি যেহেতু আপনিও একজন প্রবাসী, লন্ডন প্রবাসী, লন্ডনে যারা আছেন বা প্রবাসে যারা আছেন তাদের উদ্দেশ্যে প্রথমে আপনার ঈদ উপলক্ষে কি বক্তব্য রয়েছে? এখন সিচুয়েশনটা খুবই খারাপ। 2020 সাল থেকে সারা পৃথিবী খুবই করুণ অবস্থায় আছেন সবাই। সবার জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সবাইকে নেক হায়াত দেয় এবং যারা অসুস্থ আছেন সবাই যেন সুস্থ হন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাড়াতাড়ি ওদেরকে সবাইকে সুস্থ করে দেন, এই দোয়া করি সবসময় আল্লাহর কাছে। এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আমি বাংলাদেশে আছি দীর্ঘ অনেক দিন হয়ে গেছে, আরও কিছুদিন থাকার আশা করতেছি। জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন কতদিন রাখবেন। আর এখন যিনি ভিডিওটি করতেছেন ইনি হলেন আমার খুব ঘনিষ্ঠ একজন বন্ধু। ওর নাম সাংবাদিক আমির হোসেন সাগর। উনি এসেছেন আমার বাড়িতে ঈদ উদযাপন করার জন্য। ঈদের মিলন, ঈদের মিলন যেটা ঈদের মিলন ভালোবাসার আদান প্রদান হবে।
আদান প্রদান হবে। হ্যাঁ, এর জন্য এর পরিপ্রেক্ষিতে উনি আমার বাড়িটি রেকর্ড করতেছেন আপনাদেরকে দেখানোর জন্য। জানি না আপনাদের না সেটা কতটুকু আমার ভালো লাগবে। লেগেছে, আপনার না, সেটা আমার জানি ভালো না লেগেছে। আপনাদের কতটুকু সেটা আমার ভালো লাগবে। লেগেছে বিধায় আমি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনাদের আমি একটা বিষয় আমি আপনার সাথে আরো কথা বলবো। আপনি মজার মানুষ, আমার খুব কাছের মানুষ, প্রিয় মানুষ, প্রিয় বন্ধু। তো আমি বলতে চাই, আপনি যে লন্ডনে আরো কিছুদিন পরে যাবেন, সেটা যাবার কারণ মানুষের ভালোবাসা না এই $1700? না, এটা হলো আমাদের এলাকার যে মানুষের যে ভালোবাসা, মানুষের যে আন্তরিকতা, এর জন্য আমি বাংলাদেশে আসলে দীর্ঘদিন আমি থাকার চেষ্টা করি। আর এবার না, বিশেষ করে 1700 আমি বলি $1700 না, $1700 বোধ হয়। 17 এবার গেলে জরিমানা দিতে হয় নাকি? না, এটা তো অবশ্যই কারো যদি ইমার্জেন্সি কোনো দরকার হয় অবশ্যই যাইতে হবে। টাকা তো আর বড় কথা নয়, টাকা দিতে 1700 পাউন্ড না? 1700 পাউন্ড। কত টাকা হয় বাংলাদেশের? নিয়ারলি 2 লাখ টাকার মতো। 2 লাখ টাকা। 2 লাখ টাকার মতো হয়। এইটা বয়ে বোধহয় যাচ্ছেন না। না 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 না, এটা কখনো না, এটা কখনো না। আচ্ছা, যাই হোক, অনেক এই বয়ে না। লন্ডনে পেয়েছি আমি যে তারা হয়তো যেতে চাচ্ছেন না এই 1700 পাউন্ডের ভয়ে। তারা বলছেন তারা কয়েকদিন দেশে থাকি। এটা কি আসলে কি ভাবছেন? এটা কি তারা এই আইনটি পরিবর্তন করবেন? আশা আশা করি এই আইন থাকবে না, আইনটা পরিবর্তন হবে। আমার ধারণা যদি ইন্ডিয়ার পরিস্থিতি ভালো হয় তাহলে মনে হয় আমাদের বাংলাদেশের এই যেটা রেড জোনে আছে বাংলাদেশ, হ্যাঁ, আর টাকা আসলে যারাই বলে যে টাকার জন্য যাইতেছে না, ওরা আসলে আপনার সাথে মজা করে বলে, মজা করে আমার বলেন। মজা করে বলে যে টাকা তো সবাই রুজি করে, যদি আইন এটা না তুলে তারপরে তো দিতে হবে, হ্যাঁ, তারপরে তো দিতে হবে। কিন্তু আসলে বাংলাদেশের মানুষের যে মায়া মহব্বত, এর জন্যই মানুষ যাইতে চায় না, থাকতে চায়। কারণ আরাম, কোনো কাম কাজ কোনো কিছু নাই, ভালো লাগে তো সবসময় যাই হোক, প্রিয় মানুষের। দর্শক, কথা বলছি প্রবাসী আহাদুর রহমান, লন্ডন প্রবাসী। তো এখানে একটি বিষয় আমরা বলেছি যে 1700 পাউন্ডের একটু ধাক্কা আছে লন্ডনের উপরে। যারা দেশে এসেছেন তারা অনেকেই এসে কিন্তু অনেকটা বিপাকে পড়ে গেছেন। তারপরেও আমাদের মজা করে এই কথাগুলো বলতে হচ্ছে, কারণ লন্ডনীদের জন্য আমরা সিলেট লন্ডন এবং সিলেটকে লন্ডন হিসাবে বাংলাদেশের মধ্যে একটি জেলা হিসাবে আমরা পরিচিতি পেয়েছি। অনেকেই মুখে বলে থাকেন, যদিও এগুলো আসলে কাগজে কলমে না, কিন্তু আমরা ধরে নেই বা বাইরের জেলার যারা আছেন তারা ধরে নেন। কারণ এই লন্ডনীদের কারণে কিন্তু আমাদের সিলেটে যখনই কোনো বড় ধরনের দুর্যোগ আসে, যখনই কোনো ধরনের সমস্যা আসে, তখনই কিন্তু তারা ঝাঁপিয়ে পড়েন। আর তার ফলেই কিন্তু আমাদের এই যে মনের ভিতরে অনেকটা সাহস থাকে, বল থাকে যে আজকে আমি যদি বা আমার সিলেটে যদি বন্যা কবলিত এলাকা দুর্যোগ আসে তাহলে আমাদের প্রবাসীরা এগিয়ে আসবে। তো আমরা সবসময় তাদের জন্য দোয়া করি, তাদেরকে যেন আল্লাহ তাআলা সুস্থ রাখেন, ভালো রাখেন। এবং এই ঈদে মহামারী করোনার মধ্যে আমরা সারা পৃথিবীতে আতঙ্কে রয়েছি, আমরা কাটিয়েছি এই ঈদ মহামারী করোনার মধ্য দিয়ে। তারপরেও আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হেফাজতে রাখেন, এই মহামারী করোনা থেকে মুক্তি দান করেন। তো আমরা আপনার কাছ থেকে এখন জানতে চাই যে আপনি দেশে আসছেন, এই যে ঈদ করলেন, হ্যাঁ, ঈদ করলেন, এর আগে কতদিন আগে ঈদ করেছিলেন দেশে? আমি এর আগে প্রায় 10 বছর আগে ঈদ করছি বাংলাদেশে। হুম। কিন্তু এবার ঈদ করার মজাটা মানে খুবই আলাদা, আমার খুবই ভালো লেগেছে। কারণ বাংলাদেশে ঈদ, আমরা তো লন্ডন আসলে ঈদ করতে পারি না। ঈদের দিন হয়, ঈদের নামাজ পড়ি ঠিকই, কিন্তু ঈদের যে একটা আনন্দ ওইটা আমরা উপভোগ করতে পারি না। কিন্তু এইবার বাংলাদেশে এসে আমি ঈদের আনন্দটা মজাটা পেয়েছেন? খুবই। মানে গ্রামের মানুষের সাথে আগে যে ছোটবেলায় যেভাবে মসজিদে একসাথে ঈদের জামাত আদায় করতেন, সেটা করতে পেরে নিজেকে অনেক ভালো লাগছে। নিজেকে অনেক 10 বছর পরে করলেন? অনেক ধন্য মনে করছি আর কি। 10 বছর পরে 10 করলেন। বছর আল্লাহ পাক রব্বুল আচ্ছা, আলামিনের যাই হোক, হুকুম আছে, আপনাদের আমি 10 বাসাতে বছর কি এই যে আমার শরীরে যেগুলো উড়ে উড়ে বসছে, এটা কি আপনারা কোনো ফার্ম করে রেখেছেন না এমনিতেই আছে? এটা আমি আসলে বলতে এটা তো পারবো না। আমি হতো এখন আপনার আপনার যে সাদা সাদা কাপড়। আপনার যে অবস্থা আমার সেম সমান অবস্থা। যাই হোক, এটা একটি কি ধরনের একটি পোক আছে, সেটা নাম ধরলে বলে আরো সমস্যা হয়, নাম ধরতে পারছি না এই মুহূর্তে, শরীরে আমাদের প্রবলেমে ফেলে দিচ্ছে। তারপরে আমরা ভিডিও ছাড়বো না, আপনার সাথে থাকুন। তো এটা যে বাংলাদেশে এখন আছে, এটা আপনারা অনেকে জানেন, কমেন্ট করবেন এটার নাম কি। এই যে আমাদের সাদা কাপড় বা কাপড়ের ভিতরে প্রবেশ করে শুধু এরকম কামড়াইতেছে। তো এটা দীর্ঘদিন পরে এটা লাগাল পেয়েছি এই হাজিপুর গ্রাম, গ্রামে, বুরুঙ্গা গোয়ালা বাজার। আপনাদের উপজেলা কোনটা? ওসমাননগর, বালাগঞ্জ উপজেলা। বালাগঞ্জ উপজেলা। তো যাই হোক, আমরা সরি এখন বোধহয় ওসমাননগর উপজেলা। উপজেলা। আচ্ছা, একটু আমরা সামনের দিকে যাই, একটু সামনের দিকে যাই। Okay. Oh my God.
অবস্থা বেশি খারাপ। তো যাই হোক এই ফুকগুলো আগে ছিল না, কিন্তু তারা হয়তো মজা করার জন্য তারাও আমাদের ক্যামেরা আসে ঢুকার জন্য বা ওঠার জন্য তারাও চলে আসছে, কারণ ক্যামেরা দেখলে অনেকেই চায় যে প্রবাস থেকে আমাকে দেখুক মানুষ, তো সেই জন্য কি ভাই ফুকগুলো চলে আসছে। তো আপনার এই যে নতুন ঘরগুলো যেগুলো, এগুলো তো আপনাদের বাড়ির ভিতরের জায়গা ছিল। বাড়ির ভিতরে এটা পরিচিত জায়গা ছিল। এইখানে আমার বড় ভাই, উনি ওনার অনেক গুণ রয়েছে। আমার বড় ভাই, ওনার নাম আখলাকুর রহমান। উনি আমরা শুনেছি উনি অনেক সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন এবং বিভিন্ন ভাবে মানুষের সেবা করে যাচ্ছেন একদম ছোটবেলা থেকে। একটু শর্টে ওনার পরিচয়টা যদি একটু বলেন, তাহলে আমার দর্শক অনেকটা চিনবে, ওনাকে অনেকটা খুশি হবে। উনি ক্লোজ করো। উনি ছোটবেলা, ওনার বয়স যখন 21 ছিল, তখন থেকেই উনি সামাজিক সংগঠনের সাথে জড়িত। আর ছাত্র জীবন থেকে উনি ছাত্রলীগ করছেন, ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন। তারপরে উনি যুবলীগের আহ্বায়ক ছিলেন দীর্ঘদিন, অনেক দিন, প্রায় 17 বছরের মতো। উনি আমাদের হাজিপুর প্রাইমারি স্কুলের সভাপতি ছিলেন। তারপরে উনি বারবার নির্বাচিত মেম্বার আমাদের ইউনিয়নের। তারপরে খয়েরপুর একটা মসজিদ আছে, ওই মসজিদেরও মতল্লি ছিলেন। আমাদের হাজিপুর জামিয়া মাজাহিরুল হাজিপুর মাদ্রাসা, ওই মাদ্রাসার জামে মসজিদের মতল্লি ছিলেন উনি। তারপরে এখন উনি আশাবাদী আওয়ামী লীগের মনোনীত প্রত্যাশী। ইনশাআল্লাহ আগামীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে উনি চেয়ারম্যান পদপ্রার্থী। ইনশাআল্লাহ আমরা মনে করি আমার ভাই যিনি আখলাকুর রহমান, ওনাকে মানুষে অত্যন্ত ভালোবাসেন। ইউনিয়নের অনেক মানুষই, সবাই ইউনিয়নের সবাই ওনাকে পছন্দ করেন এবং ভালোবাসেন, জানি না কেন, কিন্তু আমরা আশাবাদী আর কি। আমার ভাই যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হন, তাহলে মানুষ অনেক শান্তি পাবে ওনার কাছে থেকে। উনি খুবই জনদরদী একজন মানুষ, মানুষের কল্যাণে সবসময় উনি কাজ করতে চান। আমাদের এলাকায় প্রবাসী ছিলেন, প্রবাসে আছেন উনিও লন্ডন প্রবাসী। দেশে আসেন বোধহয় খুবই বেশি। এই করোনা মহামারীতে উনি অলরেডি 3 বার বাংলাদেশে এসে গেছেন, আবার কিছুদিনের ভিতরে উনি আসতেছেন ইনশাআল্লাহ। কি উনি আওয়ামী লীগের মানে নৌকা নিয়ে নির্বাচন করবেন বলে আশা করেছেন? ইনশাআল্লাহ উনি আওয়ামী লীগের নৌকা নিয়ে নির্বাচন করবেন। ইউনিয়ন কোনটা? আমাদের 4 নম্বর বুরুঙ্গা ইউনিয়ন। তো বুরুঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ থেকে কি আরো নমিনেশন চাইবে? তা আসলে আমি পুরা বলতে পারবো না, কিন্তু আমি যতটুকু জানি যে আওয়ামী লীগের নৌকার প্রার্থী হিসেবে আমার বড় ভাই আখলাকুর রহমান উনিই চাইবেন। আর ওনার পাশাপাশি যদি কেউ চায়, তাহলে জানি না আমি, সেটা দল বিবেচনা করবে। সেটা দল বিবেচনা করবে যদিও কেউ চায়। কিন্তু আমি আশাবাদী, 100-র মধ্যে আমি 100% আশাবাদী যে আমার ভাই, উনি যেহেতু ছোটবেলার থেকে উনি আওয়ামী লীগের সাথে জড়িত, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সাথে উনি খুবই অ্যাক্টিভ একজন কর্মী, সেই অনুবাদে উনি নৌকা পাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এখান থেকে আরেকটি বিষয় জানলাম। আখলাকুর রহমান লন্ডন প্রবাসী, তিনি বারবার নির্বাচিত ইউপি সদস্য। তো এবার হয়তো ইউনিয়নের মানুষ চাচ্ছে যে ওনাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের সংগঠনের সাথে জড়িত রয়েছেন এবং আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে চান এই বুরুঙ্গা ইউনিয়নে। তো আমরা আশা করবো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আমরা এই মুহূর্তে খুবই যন্ত্রণার মধ্যে আছি, সেটা আপনাদেরকে বলতেও পারছি না, আসলে দেখাতেও পারছি না, কারণ শার্টের ভিতরে কিন্তু অনেক যন্ত্রণা হচ্ছে, সেটা আসলে বিশ্বাস করাতে পারছি না। চুলের ভিতরেও কিন্তু তারা প্রবেশ করে এখানে আক্রমণ করতেছে। আমার কিছু কইলে এটা আপনার আমার আহমদ ভাই ক্যামেরায় আছেন, উনার তো আর অবস্থা বুঝতেছেন, উনার পেটের মধ্যে ধরছে তারা। তো যাই হোক, আমরা এখান থেকে দেখানোর চেষ্টা করছি। দেখেন আমাদের প্রতিনিধি আহমদ ভাইও কিন্তু যন্ত্রণা, উনার প্রতি এখন তারা উনাকে আক্রমণ করছে, উনার ভিতরে সবাই প্রবেশ করেছে। তো যাই হোক প্রিয় দর্শক, এটা কিন্তু আপনাদের যারা দেশে ছিলেন অনেকেরই জানা আছে। এটার নাম হচ্ছে কি? সরসরি। নামটা কইলাম না, ইয়া নাম কইলে শুনতাম আগে, মই মুরব্বী হইতা বলি, তারপরে আর লগ লইলা বেশি হয়নি। আম্মু এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। তুমি ভালো আছো মা? তুমি ভালো আছো নি? আচ্ছা আচ্ছা, ঈদ করছো নি?
কিলা ওয়া সাউতে আঙ্কেল ভাই কিলা করছো ঈদ কুটুম বাড়ি গেছো নি পাকাইত গেছো না গেছো না আচ্ছা তোমার অনেক আঙ্কেল তোমার চাচুরা চাচিরা বা অনেকে আছেন তোমার দাদুরা আছেন লন্ডনে তাদের উদ্দেশ্যে কি বলবে তাদেরকে কিছু বলো ঈদ মুবারক কও সকলরে ঈদের শুভেচ্ছা ও পাশে আকৌ জিরো কও তোমার নাম কি তা রিবিকা পুরা নাম কও রিবিকা রহমান যাই হোক আমাদের আহাদুর রহমান ভাই যার সাথে একটু আগে কথা বলেছিলাম উনার মেয়ে রিবিকা রহমান তো যাই হোক আমরা এখন আপনাদেরকে শর্টে এই বাড়িটি দেখানোর চেষ্টা করছি কারণ আমরা আছি অনেকটা যুদ্ধের মধ্যে এই মুহূর্তে এখানের আম গাছের ফল যেগুলো আছে আপনারা দেখেন চমৎকার ভাবে এই ফলগুলো আমরা পছন্দ করি এই যে এই ফলগুলো আমরা অনেক পছন্দ করি এটা বাড়ির মধ্যে বাড়ির আঙ্গিনার মধ্যে এই আম গাছটি রয়েছে এই যে গ্রামের এই ফলগুলো কিন্তু এটা শহরে পাওয়া যায় না গ্রামের এই গাছের পরিবেশ বাড়ির পরিবেশ আহমদ ভাই একটু বাটিয়ে লাগে লাগাল ভাই না একটু লম্বা হইলে দের চেষ্টা করবো লম্বা করা লাগে উষা জুতা পিন্ধাই ফেন্সিল জুতা পিন্ধাইলে তো সই যাবার হিল জুতা পিন্ধাইমু তো যাই হোক গ্রামের পরিবেশের মধ্যে রয়েছে সুপারি গাছ আম গাছ জাম গাছ লেচু গাছ কাঁঠাল গাছ এবং গ্রামের যে সুন্দর বাড়ি সুন্দর পরিবেশ এটা কিন্তু অসাধারণ শহরে ইট দালানের মধ্যে আমরা কিন্তু থাকতে থাকতে আমাদের মনটাও কিন্তু ইট দালানের মতো পাথর হয়ে যায় আর গ্রামে থাকলে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি আমাদের মনটাও কিন্তু অনেক শীতল হয়ে যায় সকালবেলায় ঘুম থেকে উঠেই কিন্তু আমরা যখন এই পরিবেশের বাতাসটা আমরা গায়ে লাগি সকালের বাতাসটা সেটা কিন্তু আমাদের দিলকে পরিষ্কার সুন্দর করে দেয় তো এখানে দেখেন এই বাড়িটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে এখানে এই ঘরটি নির্মাণ করা হয়েছে আমরা যেটা প্রথমে বলেছিলাম যে বাড়ির চতুর্পাশে বারান্দা রয়েছে ঘরের এবং লাল টিন দিয়ে বাংলা বাড়ির মতো করা হয়েছে চমৎকার রেজওয়ান চৌধুরী লিখেছেন হাই সাগর ভাই ফ্রম ইন লন্ডন লন্ডন কোন জায়গায় আমরা তো লন্ডনের বাড়িতে আছি আপনারা হয়তো জানেন লন্ডন কাসামিয়া ভাইয়ের বাড়িতে আমরা আছি কার বাড়িটা বাড়িটা দেখাই তাই এখন ভাই ঠিকানাটা দেবো মনির আহমেদ ভাই আমার বাড়িটা দেখাবেন আমি লন্ডন থাকি আপনি আমাকে কল দিবেন আমরা অবশ্যই আপনার যাওয়ার চেষ্টা করব অবশ্যই আমরা নাম্বার আছে মাঝে মধ্যে ভিডিওতে দিয়ে দিই সেই নম্বরে আপনারা যোগাযোগ করবেন অথবা ভিডিও শেষে যদি আমাদের সাথে কমেন্টে করেন তাহলে সেই কমেন্টে আমরা নাম্বার দিয়ে দিব সেখানে যোগাযোগ করবেন তা আহাদুর রহমান ভাই আপনি ভালো আছেন তো আহাদুর রহমান ভাই সবর বাড়ি চিনলাম না আপনার কিতা আমার সাসার করো ভাই তাই তো আসলে মানে বালা পলিসি জানেন এখানে আর একটা ঘটনা আছে ধরো আহমদ ভাই একটু ধরো আমি কই আপনার চাষা করো ভাই আমার তো পাই না নেই তাই যদি আমরা বাঁচাইতে চাইতাম দুনিয়ার মানুষ খুব নিমো হারাম কখন খুব খেনে শুন খানো শুন তাই যদি হইতা বলে আমার ভাই অকল বড় বিপদ আসন সংগ্রামও আসন একটু উদ্ধার করি এটা অস্ত্র দিয়া ও দোকা খানা বাজা তাই দেখি এটা দেখাও বাঁচাও এটা দিলে তো আয় না নিঃসন্দেহ মনে হয় না এটা দিলে মেবি আয় না বাট আমি আমার বাচ্চাদের লিখেছি যে আসলে মানে যে একটা পোকা যেটা আমরা ডিস্টার্ব করে দেখছি এটা থেকে কিলা খান বাঁচা যায় তো আমার বাতিতে আমার কইছে একটু শুন দিলে খান সে কইছে নি কেন এটা কইছে আমার বাচ্চা ও আর বাতি যায় আচ্ছা আচ্ছা মানে শুন দিলে বাঁচা যায় তো এই মুহূর্তে শুন দেওয়ার পরে কিতাব বুঝুন আসুন আপনার লাগে না এগুলাই বাট আমার এই লেখানা না ডিস্টার্ব এটা আমরা বুঝি আসলে এটা জরুরি তো এটা বিষয় বাট আমি ফিল করলাম যে না আমার আত্মা কেমন একটু কমফর্ট আছে ও এটা তো ওষুধ পাইলিছি আমরা যাই হোক আমরা আসলে ভাবছিলাম যে আল্লাহ তাআলা যদি কোনো ওষুধের সন্ধান আমরা দেন তাহলে খামো লাগলো তাইলে দেখো ছোট ছোট করে আসলে খানো দাগা দিলেই দাগা নাই বা চুন দিলে কিন্তু এগুলো আয়না ডরায় আমরা তো বড় যন্ত্রণা আছি শরীর মনে হয় অলরেডি ফুলি গেছে কুলার পরে বুঝে যাইব এটা আরো বেশি প্রবলেম করে যারা অ্যালার্জি প্রবলেম আছে যদি অ্যালার্জি স্কিন অ্যালার্জি থাকে তো এই পোকা যদি কেউ খামর দেয় বেশি একটু প্রবলেম বেশি প্রবলেম হবে তো ইনশাআল্লাহ আমরা অ্যালার্জি না হাত অ্যালার্জি আছে নি না অ্যালার্জি নাই তো অ্যালার্জি নাই লাগবে তো যাই হোক আমরা গতবার আসছিলাম আপনার দাদা মনে হয় আসলাম চাচা তো এখন তো তাই মারা গেছে কত হয়েছে ভাই 4 মাস হয়ে গেছে আসলে দুঃখজনক হলো সত্য গত 4-5 মাস আগে করোনার সময় কিন্তু আমরা এখানে আসছিলাম প্রবাসী কাসামিয়া আপনারা অনেকে জানেন তিনি দেশে ছিলেন সেখান থেকে আমরা একটি বক্তব্য নিয়েছিলাম ওনার সেই বক্তব্য সম্পূর্ণ বিষয়গুলো আমরা তুলে ধরেছিলাম যে তিনি 64 বছর জীবনের 64 বছর প্রবাসে কাটিয়ে দিয়েছেন এই 64 বছরে তিনি অনেক মানুষের উপকার করেছেন অনেক মানুষকে লন্ডন সহ বিভিন্ন দেশে নিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত হয়তো আর শেষ দেখা আমাদের সাথে হয়নি এটাই ছিল শেষ দেখা পরবর্তীতে তিনি লন্ডনে গেলেন এবং সেখানে গিয়ে মহামারী করোনায় আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাত নসিব করেন অ্যাকচুয়ালি আসলে আমার চাচা তখন বাংলাদেশে আসছিলেন ঠিক তখন কিন্তু করোনার যে প্রাদুর্ভাবটা তখন পুরো বাংলাদেশ তথা পুরো পৃথিবীতে এটা আসলে দেখা যায়
তখন আমার চাচা আসলে এই জিনিসগুলোর বেশি একটা ট্রাস্ট করতেন অথবা ভয় পেতেন না যে আসলে করোনা আমার জন্য মৃত্যুবরণ হবে অথবা করোনাটা আমাদেরকে গ্রাস করে ফেলবে। তিনি আল্লাহর প্রতি এরকম বিশ্বাসী আল্লাহর ছিলেন। প্রতি খুবই বিশ্বাসী ছিলেন। দেন চাচা যখন আপনার ফার্স্ট যখন করোনা হয় 2020-তে, তখন তো বাংলাদেশেই ছিলেন আপনি, বাংলাদেশে ছিলেন। হ্যাঁ। বাট আমরা যখন চাচাকে বারংবার নিষেধ করেছিলাম যে বর্তমানে ইংল্যান্ডের অবস্থা খুবই খারাপ, আপনি ইংল্যান্ডে না গেলে ভালো হয়, তখন চাচা বলেছিলেন যে আসলে আমার মৃত্যু যেখানেই আছে আমি সেখানেই যাবো, যদি করোনাতে আমার মৃত্যু লেখা থাকে তাহলে আমি ইংল্যান্ডে হ্যাঁ, এটা যাই। আমাকেও হ্যাঁ, বলেছিলেন। সেটা উনি বলেছিলেন। তো যাই হোক, ভাগ্যের যে নির্মম পরিহাস যেটা লিখনিক ছিল, আর আমরা শুনেছি যে আসলে যদি কোনো ইমানদার ব্যক্তি করোনা অথবা মহামারীতে মৃত্যুবরণ করে তাহলে তাকে শহীদের মর্যাদা দেওয়া হয়। আমরা নিজেদেরকে এমনটাই বুঝিয়ে নিয়েছি যে আসলে আমার চাচা যদি করোনাতে মৃত্যুবরণ করে থাকেন, হয়তো আমার চাচা শহীদি মৃত্যু হিসাবে আল্লাহ তাআলা কবুল করেন। আমরা সবার কাছে দোয়া চাই, তথা আমরা আসলে দেখো। খুবই মর্মাহত, যেটা আমরা কখনো মানে দেখো একটা দেখো একটা দেখলো যদিও প্রত্যেকটা মানুষের মৃত্যু নিশ্চিত, বাট হয়তোবা সময়টাও নিশ্চিত কে কখন চলে যাবে। কিন্তু হয়তোবা আমার চাচা যদি আর কিছুদিন আমাদের সাথে থাকতেন, হয়তো এটা আমাদের জন্য অনেক বড় কিছু ছিল, আমাদের জন্য অনেক বড় পাওয়ার ছিল। আমার চাচাকে হারিয়ে আসলে আমরা খুবই মর্মাহত এবং খুবই আমরা মনক্ষুণ্ণ। আমরা সবাইকে আসলে এই সময় আসলে চাচা চলে যাওয়াটা আমাদের জন্য অনেক কষ্টের ছিল। ও সবার কাছে দোয়া চাই, আসলে আপনারা সবাই আমার চাচার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার চাচাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আমার চাচা যেন জান্নাতের মেহমান হিসাবে আল্লাহ তাআলা কবুল করেন। আসলে খুবই কষ্ট লাগে, আমি বাড়িতে সচরাচর থাকি না, আমার বাড়িতে ঈদ করা হয় না, আমি ঢাকাতে থাকি, ঢাকাতে আমাদের বিজনেস আছে। বাট আমি গত রমজান লকডাউনের কারণে ফুললি সময়, অথবা ছোটোবেলা থেকে চাচার অনেক গল্প শুনেছি, চাচা আমাদেরকে অনেক সময় অনেক কিছু লন্ডন থেকে পাঠাতেন, অথবা চাচা আমাদেরকে অনেক আদর করতেন, যেটা বর্তমান সমাজে একটা বাবাও তার ছেলেকে এতটা করে না, যতটুকু আমার চাচা আমাদের জন্য করেছেন। ঠিক এই সময় চাচার চলে যাওয়াটা আসলে খুবই কষ্টের ছিল। তো বাড়িতে ছিলাম একটা মাস টোটাল, সব সময় চাচার সাথে ছিলাম, একসাথে আমরা তারাবি আদায় করেছি। আমরা এই করে তারাবি আদায় করেছি যখন বাংলাদেশের মসজিদগুলো বন্ধ ছিল, আমরা এখানে তারাবি আদায় করেছি। একটি প্রাণবন্ত রমজান ছিল আসলে, সব মিলিয়ে যে রমজানটা আসলে আমার লাইফের সব থেকে বেস্ট রমজান ছিল। গত রমজান মাসে তিনি দেশে ছিলেন। হ্যাঁ, দেশে ছিলেন এবং আমরা একসাথে ওখানে তারাবি আদায় করেছি। আপনাদের যে আরেকজন হাফিজ মৌলানা আছেন, হ্যাঁ, আমার বাতিজা, বাতিজা, আমার উনি তো বাতিজা, ছিলেন হ্যাঁ, গত বছর। উনিও ছিল। তো আমরা একটি রমজান মাসে এখানে খতম তারাবি পড়েছি। আমার জানা নেই যে বাংলাদেশে ঠিক ওই মুহূর্তটাতে যে আসলে কে কে তারাবি নামাজ খতম তারাবিতে আদায় করেছেন, বাট আমরা এখানে করতে পারি আসলে। আর এই টোটাল আয়োজনটাই ছিল আমার চাচার জন্য। আমার চাচা আমাদের সবাইকে একত্রিত করে বলেছিলেন যে যেহেতু আমার একটা বাতিজা হাফেজ, তো ও দেওবন্দ মাদ্রাসাতে পড়ালেখা করে ভারতে, ও বাংলাদেশে ছিল, এটা আমাদের জন্য সব মিলিয়ে একটি মানে স্মৃতিমুখর একটি পরিবেশ ছিল এই রমজান মাসটা। আচ্ছা, আরেকটি বিষয়, আপনি হয়তো ছিলেন যেদিন আমরা এখানে বক্তব্য নিয়েছিলাম, উনি আমাদের ভিডিওতেও বলেছিলেন যে ওনার একটি বই, যেটা আমাদের মুসলমানদের কল্যাণে কাজে আসবে, ইসলামিক একটি বই তৈরি করছেন, শেষ পর্যায়ে এসেছে, সেই বইয়ের কি বিষয়? এটা আসলে আমার চাচা সবকিছু কমপ্লিট করে রেখেছেন, বাট এখন হচ্ছে সেটা আমরা দেখব উন্মোচন করার জন্য, যাচাই বাছাই করার জন্য। এটা সর্বশেষ আমার চাচা সবকিছু কমপ্লিট করে, লিখুনি সবকিছুই কমপ্লিট, এখন হচ্ছে প্রকাশনাটা একটু কাজ বাকি আছে। ইনশাল্লাহ হয়তো এটা রিসেন্টলি এটা বের হবে, আপনারা এটা দেখতে পারবেন। আর আমার চাচা কেমন ছিলেন আসলে সেটা বলার কিছু নেই, আসলে এটা সিলেট, তোতা, বুরুঙ্গা, গলাবাজার, উসমানীনগরের সবাই জানে আসলে আমার চাচা কেমন ছিল। আর সব মিলিয়ে আসলে আমি এখনও মানতে পারি না, যেহেতু আমার চাচা এমনও ছিল 17 বছর পরে বাংলাদেশে এসেছিলেন। তখন আমরা ছোটো ছিলাম, চাচাকে দেখিনি। তো এতটা টাইম বাইরে থাকার ক্ষেত্রে হয়তোবা চাচাকে সেরকমভাবে বোঝা হয়নি। এক মাসে যতটুকু বুঝেছি, যতটুকু শুনেছি, ইনশাল্লাহ হয়তোবা আমরা চাচার যে রেখে যাওয়ার যে অপূর্ণ যে কাজগুলো, ইনশাল্লাহ আমরা এগুলো পূর্ণ করার চেষ্টা করবো আমাদের মাধ্যমে। আমার চাচার যে আমাদের চাচাতো ভাইয়েরা আছেন এবং আমরা যারা আছি, চেষ্টা করবো চাচার আদেশে আমরা চলাফেরা করানো। আমার চাচার পুরো ডিপ জীবনটাই ছিল যে মানুষের জন্য নিজেকে বিলীন করে দেওয়া। সামাজিক কাজ বলেন, রাজনৈতিক কাজ বলেন, অরাজনৈতিক কাজ, প্রত্যেকটি অঙ্গ সংগঠনের সাথে আমার চাচা জড়িত ছিলেন। এবং তিনি কখনো নিজের বলতে কিছু মনে করতেন না, নিজের সব কিছু মানুষের মধ্যে বিলিয়ে দেওয়াটাই ওনার ছিল একমাত্র কাজ। হয়তোবা আমাদের বাড়িটা আপনারা পুরোটা ভিডিও করেছেন, হয়তো আমাদের বাড়িতে এরকমভাবে বিল্ডিং নেই, 5 তলা বিল্ডিং, 6 তলা বিল্ডিং নেই। তো সেটা আসলে আমার চাচা কখনো পছন্দ করতেন না। আমার চাচা সবসময় গ্রামীণ পরিবেশটাই বেশি পছন্দ করতেন। প্লাস আমার চাচা সবসময় চাইতেন যে আসলে আমার তো একটা অবস্থান আছে, আমি ইংল্যান্ডে থাকি, আমার ছেলেগুলো ইংল্যান্ডে থাকে, সো আমি আমার জন্য আর কিছু করবো না, আমি মানুষের জন্য কিছু করতে চাই আর সারা জীবন মানুষের জন্য চেষ্টা করি। আসলে আমি আপনাদেরকে বলে এটা বোঝাতে পারবো না, আপনারা হয়তো বা বিভিন্ন অঙ্গ সংগঠনের কাছ থেকে আপনারা শুনেছেন অনেক সময় আমার চাচার যে অবদানগুলো ছিল। না, ওনার তো অনেক লেখা আছে, অনেক লেখনী আছে, যেটা বাংলাদেশের আসলে মানুষ, এটা শুধু
আমার চাচার সুনামটা শুধু সিলেটেই না, আমি যখন ঢাকাতে থাকি সেই সুবাদে আমার অনেক সময় যখন আমি আমার চাচার পরিচয় দিই, অনেকে আমাকে আদর করে অথবা আমাকে রেসপেক্ট করে, যে আমার চাচার বাতিজা হিসাবে আমাকে অনেকটা সম্মান করে। এটা মানে শুধু সিলেটেই না, আমার চাচার যে সম্মানটা অথবা যে ভালোবাসার যে এই বহিঃপ্রকাশটা, এটা শুধু পুরো বাংলাদেশেই ছিল। বিশেষ করে আপনারা সবাই জানেন শুধু বাংলাদেশে না, উনি যে ইংল্যান্ডে থাকতেন ইংল্যান্ডেও ছিল। না, সেই ব্যাপারটা ইংল্যান্ডেও ছিল, বাট আমি যেটা বলছি যে বাংলাদেশের যে এটা ব্যাপারটা, যেটা আপনার দেখা যেটা আমার চাচার যেটা দেখা গেছে যে বাংলাদেশে হয়তো বা বেশি টাইম ছিলেন না, বাট বাংলাদেশের মানুষের প্রতি যে পরিমাণ ভালোবাসা ছিল, আমার মনে হয় একটা মানুষ সারা জীবন বাংলাদেশে থাকলেও বাংলাদেশের প্রতি এতটা ভালোবাসা একটা মানুষের হয় না। আমার চাচা যখন ইংল্যান্ডে থাকতেন, আমাদের আশেপাশে যারা আছে যদি কোনো বিপদগ্রস্ত অথবা কোনো বিপদে পড়তো, আমার চাচাকে ফোন করলে আমার চাচা সেই সুদূর প্রবাস থেকে তাদেরকে হেল্প করার চেষ্টা করতেন, যেভাবেই সম্ভব হোক আমার চাচা সবাইকে হেল্প করতেন। বাট আসলে আমি এখনো মানতে পারছি না, হয়তো আপনি আমার চাচার কথা আমাকে বলাতে আমার চাচার কথা অনেক কিছু মনে পড়েছে, অনেক স্মৃতি আমরা শুনলাম। স্মৃতি শুনলেন আপনারা, প্লাস আমরা এখনো ফিল করি না যে আমার চাচা আর নেই। নেই না, অনেক ভালোবাসা তো দিয়েছেন, এটা অনেক এটা এটা ভালোবাসা, আসলে ভালোবাসার আমরা শেষ নেই। কোনোভাবে আমরা সেটা নিতে পারছি না। ধন্যবাদ। দোয়া করবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা শুনলাম মরহুম কাঁচা মিয়া জাজুর রহমান কাঁচা মিয়ার বাড়িতে আমরা আছি এবং ওনার রেখে যাওয়া ভালোবাসার বন্ধন, স্মৃতি, বাড়ি সবগুলোই কিন্তু উনি রেখে গেছেন মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য। এবং ওনার অনেক লেখনী আছে, যেই লেখনীগুলো বাংলাদেশের অনেক সুনামধন্য শিল্পীরা পরিবেশন করছেন। অনেকগুলোকে আমরা গান ধরে নিতে পারি, ইসলামী সঙ্গীত ধরে নিতে পারি, এবং ইসলামিক একটি বইও উনি হয়তো মৃত্যুর আগ পর্যন্ত লিখে গেছেন। সেটা হয়তো মুরুক উন্মোচন হবে, প্রকাশনা হবে, আমরা সেটা চেষ্টা করব যেই সময় হয় সেই সময় আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার জন্য। তো আমরা যেখানে আছি সেটা হয়তো হাজিপুর গ্রাম বুরুঙ্গা, এখানে আছি। গ্রাম থেকে আমরা আরও কিছু আপনাদের কাছে দৃশ্য দেখাবো, গ্রামের বা এই পুরনো বাড়ির কিছু ঐতিহ্য। তো সেখান থেকে আমরা বিদায় নিয়ে নেব। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। তো আসলে এখানে আমরা অনেক কথা শুনলাম, অনেকেই আছেন লাইভে। আমরা আশা করব আপনাদের ভালোবাসা আমাদের জন্য অব্যাহত রাখবেন। এবং মরহুম কাঁচা মিয়া লন্ডন প্রবাসী ছিলেন, আপনারা অনেকেই চিনেন। ওনার অনেক লেখনী রয়েছে, অনেক গান রয়েছে, অনেক ইসলামী সঙ্গীত রয়েছে। মানে ওনার লেখা জীবনের বেশ কিছু সময়, শেষ সময় পর্যন্ত লিখে গেছেন। গত বছর রমজানের পরে সম্ভবত বা রমজানের আগ মুহূর্তে আমরা এসেছিলাম, দেশে ছিলেন, ওনার একটি সাক্ষাৎকার নিয়েছিলাম। আপনারা তো শুনলেন দীর্ঘ 17 বছর পর তিনি দেশে এসেছিলেন এবং দেশে এসে এই বক্তব্য দিয়েছিলেন যে জীবনের 64 বছর পার করেছিলেন তিনি প্রবাসে, এবং 64 বছর পর দেশে এসেছেন কয়েকবার, লাস্ট 17 বছর পরে গত বছর এসে। এবং এখানে যে ওনার বাতিজা বলেছেন যে উনি কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাসী ছিলেন, খুবই বেশি আল্লাহ এবং আল্লাহ রসুলকে বেশি মানতেন, এবং সবসময় কিন্তু যতটুকু সম্ভব মানার চেষ্টা করেছেন, ওনার দিক নির্দেশনা মেনেই চলার চেষ্টা করেছেন। মহামারী করোনা যেটা বলেছেন ওনার বাতিজা, যে করোনা, উনি বলতেন যে করোনা যদি আমার মৃত্যু হয়, করোনা লেখা থাকে তাহলে করোনাই মৃত্যু হবে। করোনাকে হয়তো অনেকটা ভয় করতেন না, মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করতেন। তো আমরা কথা বলবো আহাদুর রহমানের সাথে আবারও, কিন্তু এর আগে এই বাড়ির পুকুর গাছটি আমরা একটু দেখাই। পুকুর পাড়টি এবং পুকুরটি, এবং এখানে রয়েছে কাঁঠাল গাছ, গ্রামের কাঁঠাল গাছ। আমরা তো আম দেখিয়েছি, কাঁঠালও দেখানোর চেষ্টা করছি। যাই হোক, এখানে রয়েছে বেনানা, মানে কলা, এটা বেনানা বলে না বানানা। হ্যাঁ, যাই হোক, এখানে কলার গাছ রয়েছে, আপনারা দেখেন অনেক চমৎকার কলার গাছ। এখানে আমাদের টলুলুলু মুলু বাবা ভাই আছেন এখানে, তিনি এখানে কাঁঠাল গাছের নিচে চলে গেছেন। উনি অনেক কাঠো থাকার কারণে কিন্তু উনি যে কোনো জায়গায় নিচ দিয়ে ঢুকতে পারেন, এটা অস্বীকার করার নেই। ওনার পেট আর উনি ঠিক আছেন। যাই হোক, ওনার খদুল্লাহ খান একটা পেট আছে, আমরা আহমদ ভাই। তো যাই হোক, এখানে আপনারা দেখছেন পুকুর, আশা পুকুরের একটি ঘাট আছে, ছোট্ট একটি ঘাট। তো এই যে এই বাড়ির ঘাটটি বা পুকুরের পাড়ে এরকম অসংখ্য গাছ থাকতো আগে। এই পুকুরের আরেকটি ঘাট আছে, ঐতিহ্যবাহী একটি ঘাট, ওই পাশে, এটা আমরা দেখাতে পারছি না, ওই পাশে আছে, দেখছেন অনেক পুরনো একটি ঘাট। এবং তারা যে পুকুরটি এখনও রেখেছেন, পুকুরের পাড়ে দেখেন কত চমৎকার কাঁঠালের গাছ। আর কাঁঠাল খুবই প্রিয় একটি ফল, জাতীয় ফল না, জাতীয় ফল, বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। আর কাঁঠাল দেখলেই কিন্তু আমাদের প্রবাসী ভাই বোনদের জিভে পানি চলে আসে। তো সেটা আমরা জেনে নিব আমাদের আহাদ ভাইয়ের কাছ থেকে, আহাদুর রহমান ভাইয়ের কাছ থেকে, যে আসলে আমরা যখন এই ভিডিওগুলো করি তখন কি এই সমস্ত জিভে পানি আসে। লেবুর গাছও রয়েছে। তো বিশেষ করে আমার খুবই ভালো লাগে কোনো বাড়িতে যখন পুকুর থাকে, সেটা ভালো লাগে, বাচ্চারা সাঁতার শিখতে পারে এবং পুকুরে গোসল করলে শারীরিক অবস্থা ভালো থাকে। সব মিলিয়ে আমরা আছি আজকে হাজিপুর গ্রাম বুরুঙ্গা গোয়ালাবাজার এলাকায়, এবং এখানে রয়েছে আমড়ার গাছ,
ওর এটা আমরার গাছ না নি? এটা আমরা গাছ থেকে ও নাইকল গাছও আছে না নি? নাইকল গাছ, আমরার গাছ, আর উলুলু লাপ্পা আসুন নিচে। উলুলু লাপ্পা। যাই হোক, তা আহাদুর রহমান ভাই, আমরা আপনার কাছ থেকে একটু বিষয় জানতাম চাই। আপনি লন্ডন কোন জায়গার থাকুন? ইসলাম থাকি ইস্ট লন্ডন। আর আমার চাচা কোন জায়গার থাকতা? ইসলাম থাকতা ইস্ট লন্ডন। সমান করে থাকতাম আব্বার আমি এক জায়গায় থাকতা। তাতে ইস্ট লন্ডন অনেকে আসুন আমরা দেখানো, ইনশাল্লাহ তারা দেখে হয়তো বুঝতে পারা, জানতে পারা, চিন্তা পারা। ফ্রম লন্ডন অনেকেই লেখরা, লন্ডন থেকে দেখরা, সাগর ভাই অ্যান্ড আহমদ ভাই। হ্যাঁ অবশ্যই, রাজন আহমদ ভাই ধন্যবাদ। সাগর ভাই, আহমদ ভাই আসি, আর আমরা লগে আসুন আহাদুর রহমান ভাই, লন্ডন প্রবাসী, ইস্ট লন্ডন থাকুন। আয়োগ আমরা বাড়িটা একটু দেখাইলে, আমরা খুব যন্ত্রণাত আছি ভাই। আইন ভিতরে সারের ভিতরে আমার এমন কামলারি দিয়ে রিতা হিসাব ছাড়া, ও তো গ্রামের অরিজিনাল মুরুগ যেটা আছে ওটা দেখা নি, অনেক পুরানা গড় ইটা। আও দোকা গ্রামের মুরুগ আইন দেখা নি, কত মুরুগ মুরগা হোল্ডিং ওইখানে মাঝে। এটা তো এটা কিতা, এটা বিদেশি নি? এটা সরালি 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 কিতা হলো ছাড়া থাকে নি যে এখানে। সারিয়ার আছে নাকি আর ও দোকা খুব সুন্দর একটা গাছ, এটা হলো কামরেলার গাছ, খামরাঙ্গা খামরাঙ্গা। দেখা নি খুবই সুন্দর, এবং মাটি ভরাট করা হয়েছে, অবশ্যই সুন্দর লাগবো। ও লেসু গাছ লেসু শেষ হয়ে গেছে ও লেসুর গাছ, লেসুও শেষ হয়ে গেছে নি। তারা সে ও যেমন আমরা জাম, কাঁঠাল, লেসু, পিছু দিতে আরো বহুত গাছ আছে, তো পিছু আমরা দিতাম নাই। ও জলফই গাছ জলফইও আছে নি? বাহ বাহ বাহ। জলফই বলফই না নি? বেলফই ও বেলফই। তো দেখো কা, এই বাড়ির ভিতরে আসলে পরিবেশ কত সুন্দর, আর কত সুন্দর সুন্দর গাছপালা দেখো কা। এই দেখো কা, আমরা দেশি বিলাই, কাপারা হয়তো বিদেশি বিলাই, বিদেশি বিলাই ওলা থাকে নি লন্ডনের? না গরো থাকে বাট না এটা তো আমরা দেশ শয়তানি করে, এগুলো শয়তানি করে না। না এটা না খাবাইন ভালো ভালো এখন তো শয়তানি করে না কিন্তু আপনার কালার শার্ট ফেলাই ফেন দিলছে দেখি, এটা দেখি আপনার কালার শার্ট ফেন দিলিছে। এটার কালারও বলা কালার কালার নেই। তো যাই হোক, সাদাও আছে, আমার কালার একটা আছে, ও দেখো। তো যাই হোক, এখানে তো ফেফে গাছ লাগাইছেন মনে হয় জি আপনারা। কিতা ও গড় ফুরানা গড়নি না কিতা? জি কোনটা গড় ফুরানা? ও গর পুরানা ও ফুরা ফুরা গড়নি? ইগর পুরানা যে সময় আমার দাদা বানাইছেন আমরা শুনছি আর কি তা হ্যাঁ আমরা আব্বা তারা গপ করছেন, আব্বা তারা ছোট আসলা দাদা যে সময় বানাইছেন এই সময় আমরা এলাকাত কোনো রিকফিল্ড আছিল না, ইটোর বাট্টা আছিল না। ওই যে আচ্ছা। নতুন গড় যেটা বড় ভাই বানাইছেন বটকানা, ওখান পুকুর কুদিয়া ওখান থেকে মাটি উঠাইয়া অন ইটোর বাট্টা দিছেন, দিয়া বাদে ইট ফুরিয়া ও গড়টা বানাইছেন নিজে ফুলিয়া নিজে জি। ঘর বানাইছো, জি। আপনি শুনছেন? জি আব্বা গপ করছেন, বড় চাচা তারা কইছেন যে গড়িটা বানাইছেন নিয়ারলি গড়ের বয়স 150 লাগান হয়ে যাব। 150 বছর? তো আমার দাদা আসলা আরবার জাহাজর আগে কইতে আর কিতা বান্ডারি, এখন কিন্তু আমরা শেফ কই, বাংলাদেশে বাবুরসি কই। তো দাদা যে সময় বান্ডারি আসলা সিঙ্গাপুর থাকতা, সিঙ্গাপুর যাইতা সিঙ্গাপুরি আসলা আমার দাদা, তৎকালীন সময় গড়টা বানাইছেন। এই গড়টা আসলে দুতলা না একতলা? ওই যে পুরানা যে একটা ঘৌলা হুসেটের গড়টা, উঁচাটির ঘরটা একতলা ঘর বাট অনেক উঁচা আর কি, তার তো উষা থাকলে তো আমরা দেখি জানালা আছে উপরে, এইটা কি জানালা? জানালা আছে বাট এটা মনে হয় দোতলা করার প্ল্যান আছিল মনে হয়, দোতলার করছেন না আর কি তাহলে এখন কিছু না এটা বুঝতে পারা না, কিন্তু আমার মনে হয় গড়টাও মনে হয় ওলাও আছিল, একতলাও আছিল, কারণ আগর মাসে দেখছি গড় অনেক উঁচা উঁচা করেন। আলোচনা করছি আমরা দুজনে যে দুতলা না একতলা। না না একতলা আপনারা মাথায় দিয়ে সঠিক খবরটা কইলি। মানে বাতাস বাতাস ঢুকার লাগে, একতলা ঘর টুকুরি তো লাগে। নিচে আরো করা আছে না ছাদ দিয়া একতলা ঘর এটা কাঠ দিয়া কাঠ বিছাই। একতলা ঘর এটা যেও না আর কি, তার দোতলা নাই তোমরা জানালাম। আমরা তোমার বিলাই লিয়া আছেন। তো যাই হোক, আমরা শুনলাম 150 বছরের পুরনো ঘর, এবং পিছনে আমরা যাব না, পিছনে অনেক গাছপালা আছে, অনেক কিছু আছে, অনেক বড় বাড়ি। আপনাদের বাড়িতে কয়কের জায়গা হইব? এটা কইতাম পারতাম না আসলে। অনেক বড় বাড়ি, এবং এই ঘরটি আসলে আমার কাছে অবাক মনে হয়, অনেক উঁচু ঘর। আপনারা দেখেন, এটা ঘরটি আগের মানুষ কিন্তু উঁচু ঘর তৈরি করতেন, যেটা আমিও দেখেছি, আমার দাদার তৈরি করা ঘরটি অনেক উঁচু। আমার গ্রামের মধ্যে অনেক উঁচু ঘর, এটা থেকে একটু একটু কাটো হবে কিন্তু অনেক উঁচু। তো সেটা অনেকেই দেখে বলে যে এত উঁচু ঘর কেন, কিন্তু আগের মানুষ কিন্তু সবসময় উঁচু পছন্দ করতেন। এই যে দেখেন, এখানে একটি অবাক করা বিষয় যে ইট বাট্টা না থাকার কারণে ওনার দাদা ইট নিজে তৈরি করেছেন পুকুর করে, এবং সেই ইট দিয়ে কিন্তু এই ঘরটি তৈরি হয়েছে। তার মানে কত বছর আগে হয়েছে, এটা বুঝেন কত পুরনো ঘর। তো এই পুরনো ঘরটি তারা কিন্তু ঐতিহ্যটা বাঁচিয়ে রেখেছেন, যেটা একটু আগে ওনার বাতিজা বলেছিলেন যে আসলে আমার দাদা সবসময় চাইতেন যে
আমার বাড়িতে যেন পুরনো স্মৃতি থাকে এবং বাড়ির পরিবেশ যেন স্বাভাবিক থাকে, সুন্দর থাকে। তো সেই দিক চিন্তা করেই কিন্তু উনি বাড়িতে তেমন একটি ঘর দুয়ার করেন নাই এবং সবসময় চিন্তা করেছেন বাড়ির প্রাকৃতিক পরিবেশটা যেন সুন্দর থাকে, ভালো থাকে, আবহাওয়াটা যেন ভালো থাকে। তো আমরা আজকে অনেক কষ্ট করে এই ভিডিওটি করেছি। আমরা অনেক যুদ্ধের মধ্যে আছি, এটা ধরে নিতে পারেন। আমরা আমাদের শরীরের যে ভিতরে যে যন্ত্রণা হচ্ছে তাদেরকে বের করার জন্য আমাদেরকে প্রস্তুত নিতে হবে। তারা ইতিমধ্যে ভিতরে শার্টের ভিতরে প্রবেশ করে নিয়েছেন, চুলের গুড়ায় গুড়ায় তারা প্রবেশ করেছেন। তা আমরা একদম শর্ট করে ওই গ্রামের রাস্তাটা একটু দেখাবো। হ্যাঁ, এই যে বাহাদুর ভাইয়ের ছেলে মনে হয়। আচ্ছা, আগে আমরা মেয়ের সাথে কথা বলেছিলাম আর এখন ছেলে। বাবা ভালো আছো? হ্যাঁ, যাই হোক, বাহাদুর ভাইয়ের ছেলে, ওনার ছেলের ছবি দেখালাম আমরা। অবশ্যই প্রবাসী ভাইদেরকে আমরা পছন্দ করি এবং ইস্ট লন্ডনের আমার ভাই সাহেব আছেন দীর্ঘদিন এই দেশও। আরও কতদিন থাকবা? সম্ভবত 1700 পাউন্ড হয়তো হরাইয়া যাইবা। আর যদি নিতা চাইন কেউ মায়া থাকে তো 1700 পাউন্ড মনে করে অ্যাডভান্স করিলে জান যাইবা কি। তো যাই হোক, আপনি পালা আসেননি? কিতা করা শৈলগত পালা আসেনি? আচ্ছা, রব শোনা, আপনার বাইরের বাড়ি উড়ি দেখাইলাম আমরা লাইব। আপনার শরীর পাল্লা আছে তো? আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, আমার ফুড়ি উড়ি পাল্লা নি? পুরীতে গিয়া দেখো। ও আচ্ছা, রব শোনা, ভুল হয়েছি কারণ জিগানি গিয়া দেখতাম আসলাম। আপনার গাঁত কতশো ঘর আছে? 300-400 ঘর হইব না? পরিবেশটা মনে হয় গাঁর মোটামুটি সুন্দর আছে, ভালো আছে। তো যাও গাইরাম আমি। তো যাই হোক, প্রিয় দর্শক, আমরা রাস্তার পাশটা একটু দেখিয়ে আমরা আবার চলে আসবো এখানে। আপনারা অবশ্যই দেখছেন যে এই যে পরিবেশ, সুন্দর পরিবেশ, এবং তারা এখানে মাটি কাটিয়েছেন, এখানে সবজি ক্ষেত করবেন সম্ভবত, মানে তরতাজা সবজি খাবার জন্য। আসলে চমৎকার। এখানে একটি গেট হবে, গেটের সীমারেখা দেওয়া আছে ইতিমধ্যে আপনারা দেখছেন। তো আমরা রাস্তার মূল বিষয়টা আমরা দেখি, আমরা শেষ করে নিব। এখানে গ্রামের ভেড়া, এটা হচ্ছে গ্রামের আকৃতি, গ্রামের পরিবেশ, গ্রামের সৌন্দর্য, গ্রামের রাস্তা। আপনারা দেখে বুঝতে পারছেন এই গ্রামের পরিবেশের অবস্থা এবং পরিস্থিতি কি। অবশ্যই এটা মাদ্রাসা নিয়ে না? কোন মাদ্রাসা এটা? হাজিপুর জামিয়া মাদ্রাসা না? এখানে হাজিপুর জামিয়া মাদ্রাসা রয়েছে এই গ্রামের, আপনারা দেখছেন। একটা মসজিদও রয়েছে এখানে। তো যাই হোক, আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করেছি হাজিপুর গ্রাম বুরুঙ্গা, এই এলাকার এই পরিবেশের এই বাড়িটি। তো সবাইকে ধন্যবাদ জানালাম যারা সাথে ছিলেন। সবাইকে আবার ঈদ মুবারক। হাত ভাই কইলাও ঈদ মুবারক। ওকে, বালাতা হোক, সব সুস্থতা হওয়া, বালাতা হওয়া দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবরে হেফাজতে রাখতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক। ওগুন কিতা কইলা ধন্যবাদ আপনার। পাইতো কাই নে নিয়ে আমার যত পাইতো কাই বাদে কিটা খরচ করিলা দিবে কই থেকে